আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা দানি। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভাঙচুর ও অগ্নিসংযোগের নানা তথ্য বেরিয়ে আসছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় উন্মাদের মতো ধ্বংসযজ্ঞে অংশ নেয় একদল মানুষ। বিকেল ৩টার পর এমন তাণ্ডব চালাতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতৃত্বে চালানো হয় এই ধ্বংসলীলা। আরও জানাচ্ছেন এআর বাদল। 18 জুলাই বিকেল ৩টার পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ছাত্র জনতার মিছিলের বেশে একদল লোক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে আসে। এরপর শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হঠাৎ এদের মধ্যে অনেকে ভবনের ভেতরে প্রবেশ করে, নিচতলায় চরমভাবে ভাঙচুর চালাতে থাকে। এমনভাবে সবকিছু তছনছ করে ভবনের নিচতলা থেকে দোতলা পর্যন্ত পিলার আর দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট রাখেনি। আরেক ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা অনেকটা সময় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাড়িতে ভাঙচুর চালায়। প্রথমে রাস্তার উপরে রাখা গাড়িতে তাণ্ডব চালায় তারা, এরপর ভবনের ভেতরে, এমনকি বেসমেন্টে পার্কিং করা গাড়িও বাদ রাখেনি। তারপর সব যানবাহনের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় ভবনের নিচতলায়। ভবনের বেসমেন্ট থেকে নিচতলা একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান, ঢাকা উত্তর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি জুনায়েদ মনির এ হামলার নেতৃত্ব দেয়। নাম আসে আওয়ামী লীগ নেতা নায়েব আলী, শ্রমিক লীগ নেতা সোহাগ আকন্দ ও রাজুর। হামলাকারীদের হাতে দাহ্য পদার্থের ছোট গ্যালন দেখা যায়, যা দিয়ে তারা প্রথমে রাস্তায় মোটরসাইকেলে ও পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। ওদিন যখন বৈষম্যময় যে ছাত্র আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে দুর্যোগ ব্যবস্থাপনায় যেদিন আগুন দেওয়া হয়, ওদিন এখানে নেতৃত্বে ছিল স্বেচ্ছাসেবক লীগের এই ২০ নম্বর ওয়ার্ড সভাপতি জুনায়েদ মনির, তারপর হচ্ছে ওনার সাথে নায়েব আলী আর সিনিয়র সভাপতি সম্ভবত রাজু। আমরা ওনাদের ব্যানার ফেস্টুন দেখেছি, রাজু। এরা সবাই করাইল বস্তির ওদিকের লোক, ওরা কিন্তু বস্তির, ওরা এইখানের না, মহাখালীর না। এরা বস্তি থেকে এরা লোকজন নিয়ে আসছে, আমার বাড়ির নিচ দিয়ে আসছে, আমি দেখছি। আর এদের সাথে টোকাই লেভেলের কিছু ছেলে ছিল, টোকাইদের মতো দেখতে, প্রায় ৩০-৩৫ জন ছিল টোকাইয়ের মতো। এদের হাতে আবার ছিল গ্যালন, কেরোসিন কিংবা পেট্রোল, এরকম সাদা সাদা গ্যালন ছিল, ৪-৫টা গ্যালন ছিল। তো এরা যখন এদের দখলে নিয়ে নিছে, স্বেচ্ছাসেবক লীগের কিংবা আওয়ামী লীগের লোকজন যখন এদের দখলে নিয়ে নিছে ছাত্রদের তাড়া করার জন্য, তো একটা পর্যায়ে ছাত্ররা অনেক বেশি যখন হয়ে গেছে, বা অনেক বেশি ছাত্ররা আসার পরে যখন এরা সামলাইতে পারে নাই, তখন এরা কি করলো, ওই যে টোকাই শ্রেণীর যে ছেলে পেলেগুলো ছিল টোকাইয়ের মতো, করাইল বস্তির হবে, এদেরকে বললো যে তোমরা আগুন লাগাই দাও, ঢেলে দাও, সব ঢেলে দাও, তেল ঢেলে দাও। তখন ওরা গ্যালন থেকে এই দুর্যোগ ব্যবস্থাপনার ভিতরে গ্যালন থেকে সিটা ঢেলে দিল, এই ৪-৫টা গ্যালন সহ সব ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর যে হেলমেট পরা ছিল জোনায়েদ, তারপর স্বেচ্ছাসেবক লীগের অন্য আরও যারা আছে জোনায়েদের নেতৃত্বে, এরা বলতেছে যে ম্যাচ মেরে দাও, ম্যাচ মেরে দিয়ে চলে আসো। তো ওরা ম্যাচ মেরে দিয়ে আগুন জ্বালায় দেওয়ার কথা বলে ওরা বাইক নিয়ে চলে গেল। আর যে ছেলেগুলো আগুন দিছে এরা কিন্তু আগুন দিয়ে, ওরা সকলে ছিল মাস্ক পরা, টোকাইয়ের মতো যারা টোকাই ছেলেগুলো মাস্ক পরা, ওরা আগুন দিয়ে তখন ওরা ছাত্রদের মধ্যেই মিশে গেছে, ছাত্রদের সাথে আমাদের সাথে ওরা মিশে গেছে, মিশে ওরা বের হয়ে গেছে। ৫ আগস্টের পর পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভয়ঙ্কর এসব হামলাকারীদের ফুটেজ থাকলেও এখনো কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। এআর বাদল, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়। ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়িতে বিজয় মিছিলে যোগ দিয়েছিল সে। ভিডিও ফুটেজে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হলেও এখনও মরদেহ মেলেনি। ছেলের খোঁজে মা বাবা ঘুরছেন হাসপাতাল ও মর্গে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সন্তানের ছবি আঁকড়ে বুক ফাটা আর্তনাদ বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী হৃদয়ের মা রেহেনা বেগমের। চোখে মুখে শুধু অপেক্ষা সন্তানের লাশ একবার দেখার। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রেহেনা বেগম ও লাল মিয়া দম্পতির ৩ সন্তানের একমাত্র ছেলে হৃদয় পড়তেন হেমনগর ডিগ্রি কলেজে। তবে পরিবারের দরিদ্রতায় পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হয়।
গাজীপুরের কোনাবাড়িতে চালাতেন অটোরিকশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের পদত্যাগের ঘোষণার পর 5 আগস্ট বিকেলে সাধারণ মানুষের সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয় হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখে। এক পর্যায়ে একজন বন্দুক ঠেকিয়ে বুকে গুলি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিও দেখেই হৃদয়কে শনাক্ত করে পরিবার, তবে মেলেনি তার মরদেহ। লাশের খোঁজে ছুটেছেন হাসপাতালে, মর্গে মর্গে। পুলিশে তার দুইটা গুলি করছে এবং থানায় হওয়াই থইসাল আছে লাশ নিয়ে গেছে, আমরা চাইছি মেলা। নিহত হৃদয়ের লাশ ফিরে পাওয়া, শহীদের মর্যাদা ও খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি এলাকাবাসীর। পিছন থেকে অতর্কিতভাবে এমনভাবে একটা পুলিশ ওকে গুলি করে হত্যা করলো, এভাবে কখনো মানুষকে মানে না। যেভাবে হোক এদের বিচার চাই। লাশটা দাফন করতে পারলাম না বা কবরস্থানে যে আমরা জিয়ারত করবো এই সুযোগটা পাই নাই। সরকার কাছে একটা দাবি জানাই যে আমাদের হৃদয়ের লাশটা যেন আমরা পাই। হৃদয়ের মরদেহের দ্রুত সন্ধান এবং হত্যায় জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV। আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আহতদের ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, হাসপাতালে আন্দোলনকালীন আহত রোগী কতজন আছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতি কেমন দেখছেন? তানি, আমরা কিছু স্বজনের সাথে কথা বলেছি, তাদের কাছে যেটি জানতে পেরেছি বেশ কিছু রোগী এখনও খুবই গুরুতর, অনেকে আইসিইউতে রয়েছেন, তাদের চিকিৎসা চলছে, অনেকের এখনও জ্ঞান ফিরেনি। 4 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে বা এর আগে গুলিবিদ্ধ হয়েছে, এরকম 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে, এরকম রোগী এখানে আছে হাসপাতালে। তারা খুবই গুরুতর এবং তারা সবাই মোটামুটি আইসিইউতে রয়েছেন। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, যেহেতু আইসিইউতেও রয়েছে, এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা তারা করছেন। তাদের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত সারা দেশে যে হত্যাযজ্ঞ চলেছে আন্দোলনকে কেন্দ্র করে, এর মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কতজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত ঠিক কতজন ওই ঘটনায় ভর্তি রয়েছেন এবং কতটি মৃতদেহ শনাক্ত করা গিয়েছে এবং কতটি এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে, সেই তথ্য এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এরপরে পরিচালকের সাথে দেখা করব এবং তিনি হয়তো এই তথ্য আমাদেরকে জানাতে পারবেন। তারপরে আসলে এই টোটাল আহত এবং নিহতের সংখ্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কত ছিল তার পরিসংখ্যান আমরা জানাতে পারবো। যারা চিকিৎসা নিয়েছেন প্রাথমিক অবস্থায় অনেকে চলে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে রয়েছেন, বিশেষ করে যারা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছেন এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা এখানে রয়েছেন। আমরা দেখেছি যে বেশিরভাগই যারা হাসপাতালে এসেছিল 5 আগস্টে, তাদের অধিকাংশই মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং ঘাড়ের পাশ দিয়ে এবং বুকসহ বিভিন্ন জায়গায় তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এলোপাথারি আমরা কোপানোর দাগও দেখেছি। সেই রোগীগুলোই আসলে এখন পর্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউ মার্কেট থানায় আরেক হত্যা মামলায় গত বুধবার থেকেই 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে সাবেক সরকারের আরেক 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে দোষারোপ করেছেন।
দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি অফিসে আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, রিমান্ডে থাকাদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখেন, এই আমি যার সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ডিটেকটিভ ব্রাঞ্চ কিন্তু এখন আসলে দেশের ভিতর সবচেয়ে আসলে আপনি যদি বলেন প্রোটোকলের জায়গা থেকে কিংবা সাধারণ মানুষের আসলে আকর্ষণের জায়গাতে সবচেয়ে মনোযোগের কেন্দ্রস্থল বলতে পারেন। কারণ আমরা দেখছি যে গত বুধবার থেকে এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যে কয়জন কে ধরা হয়েছে বুধবার থেকে, তাদেরকে কিন্তু সবাইকে অর্থাৎ মোট 6 জনকে কিন্তু এখানেই রাখা হয়েছে এবং বুধবার থেকে তাদেরকে কিন্তু রাত দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে আসলে এই 6 জন অর্থাৎ সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ছাড়াও কালকে যাকে সেনাবাহিনীর সদস্য মেজর জেনারেল যাকে ধরা হলো সে সহ সবাই কিন্তু এখনো আসলে ট্রমাটাইজ, অর্থাৎ তারা এখনো ট্রমার মধ্যেই আছেন। যারা জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে সঙ্গে আমার যখন কথা হচ্ছে তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে সুস্পষ্টভাবে কোনো প্রশ্নের আসলে উত্তর দিচ্ছেন না। আপনি জানেন যে 5 তারিখ থেকে আজকে আসলে 17 তারিখ, ব্যবধান কিন্তু মাত্র 13 দিন। এই 13 দিনের ব্যবধানে তাদের যে এই পরিণতি, তারা কিন্তু আসলে জিনিসটা আসলে মেনে নেওয়া কিংবা জিনিসটা আসলে বাস্তব না কল্পনা, সেই বিষয়গুলোর ভিতরেই কিন্তু ঘোরপাক খাচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি যে আনিসুল হক তারকে যে জিজ্ঞাসাবাদ করছে আসলে যে টিমটি, সেই টিমের একজন সদস্য কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আসলে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি তার প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু তিনি বলছেন যে ডিবির যে আসলে নতুন ভবনটি আছে এই ভবনটি আসলে তৈরি করতে তার একটি বড় ভূমিকা ছিল, অর্থাৎ তার আক্ষেপের জায়গাটি তিনি কিন্তু আসলে বলছেন। সো সবকিছু দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি, আপনি জানেন যে কালকে যাকে আসলে ভেতরে আনা হয়েছে সে কিন্তু একজন সেনাবাহিনীর মেজর জেনারেল। তাকে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করার পর 10 দিন রিমান্ড চাওয়ার পর তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে আদালতে কিন্তু তিনি খুব হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন। তবে ভেতরে নেওয়ার পর অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার পর আমরা যতটুকু শুনেছি যারা জিজ্ঞাসাবাদ করছে সেই হাস্যোজ্জ্বল অবস্থায় কিন্তু সে নেই এবং তাকে যে বিষয়টি খুব বেশি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি আসলে যে সংগঠনটির মহাপরিচালক হিসেবে, সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সংস্থা কিন্তু আসলে ফোনে আড়ি পাতা থেকে শুরু করে মানুষের প্রাইভেসি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা বেশি কাজ করতে এবং সর্বশেষ যে 5 সর্বমোট 10 দিন যে বাংলাদেশে আন্দোলনকে ঘিরে আসলে ইন্টারনেট বন্ধ ছিল, সেই ইন্টারনেট বন্ধের মূল নির্দেশনাটাও কিন্তু তার এই সংস্থা থেকে অর্থাৎ তিনি সরাসরি করেছিলেন। সো সেই জায়গা থেকে কিন্তু তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে অর্ডারটি কিংবা এই যে মৌখিক অর্ডারটি তিনি দিলেন সেটি আসলে কার অনুমতি নিয়ে তিনি দিলেন, কার সঙ্গে কথা বলে তিনি দিলেন। আর এর আগে আসলে আড়ি পাতার যে বিষয়গুলো ছিল আমরা মাঝে মধ্যেই দেখেছি এই 9 সাল থেকে 24 সাল বিভিন্ন রকম বিভিন্ন যে অডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এগুলো কিন্তু সবই আসলে এই যে জিয়াউল হাসান তার বুদ্ধি কিংবা তার সরাসরি প্রত্যক্ষ মদদে এই কাজগুলো হয়েছে। তো সবগুলো বিষয় নিয়েই কিন্তু আসলে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাধ্যকার। ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কারি কারি টাকার দুর্নীতি। বান্ডিল বান্ডিল নয়, বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায়। নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত টাকা। এমন খবরে টনক নড়েছে দুর্নীতি দমন কমিশনের। শিগগিরই মাঠে নামার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে সেই পুলিশের নিয়োগে মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। শুধু তাই নয়, বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা। তাতেও থেমে থাকেনি কামাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায় নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 10 লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ডিকেটে ছিলেন সচিব ধনঞ্জয় কুমার দাস, এপিএস মনির হোসেন, পিয়ারু শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কামাল হারুন সিন্ডিকেটের বিরুদ্ধে। হারুন অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকা পাঠানো হয় দেশের বাইরে। অভিযোগ রয়েছে জেলার পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র।
এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন হতো না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত নিত এই সিন্ডিকেট। 2022 সালে 5 কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে 80 থেকে 1 কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে। 2018 সালের নির্বাচনের আগে উত্তরের একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে মন্ত্রীকে দিতে হয় 85 লাখ টাকা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে 2023 সালে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে 535 জনের মধ্যে 250 জনকে নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। তেজগাঁও শেরেবাংলানগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত কামাল। কারণ বাজার ফুটপাতে কাঁচা বাজার, মাদক ও আবাসিক হোটেল থেকে তোলা হতো দৈনিক 1.5 কোটি টাকা। মন্ত্রীর এপিএস মনির সহ আরও 2 জন এই টাকা তুলত বলে খবর পাওয়া গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন এত অভিযোগ, তখন কি আর বসে থাকতে পারে দুদক? কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। খুব শিগগিরই তদন্ত নামবে অনুসন্ধানী এই টিম। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তার স্বার্থে রমেশকে হেফাজতে নিয়েছে তারা। শুক্রবার রাতে রুহিয়া থানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে গেল রাত 10:30টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায় বলে জানিয়েছে তার স্ত্রী অঞ্জলি সেন। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টাদের দায়িত্ব বন্টন হয়েছে। 8 জনকে দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। আর লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হলো স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়াও ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা, মোহাম্মদ ফাজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু ও রেল, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য, আদিলুর রহমান খানকে শিল্প ও গণপূর্ত ও আসিফ নজরুল আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি, রিজওয়ানা হাসান পরিবেশ ও পানি সম্পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নাহিদ ইসলামকে ডাক ও টেলিযোগাযোগের সঙ্গে তথ্য মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদকে যুব ক্রীড়ার সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি উপদেষ্টারা পূর্বের দায়িত্বে বহাল থাকবেন। পথে পথে চাঁদাবাজি কমলেও এখনো খুব একটা স্বস্তি ফেরেনি বাজারে। মৌসুমি শাকসবজিও বিক্রি হচ্ছে কিছুটা কমে, তবে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। এতে ভোক্তা পর্যায়ে দেখা দিয়েছে অসন্তোষ। চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে পড়ার পরেও কেন বাজারে এর প্রভাব পড়ছে না, সে প্রশ্ন ভোক্তাদের। এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে যাওয়ার পরেও দ্রব্যমূল্য কেন কমছে না, এ ব্যাপারে বিক্রেতারা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাতিরপুল বাজারে। আমরা সকাল থেকে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। সকলেই কিন্তু একই প্রশ্নের উত্তর করছেন যে বাজারে সিন্ডিকেট যেটা গড়ে উঠেছিল সেটা ভেঙে পড়েছে। বাজারে যে পণ্য আনার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো, অবৈধভাবে যেসব জায়গায় ট্রাক থেকে পিকআপ থেকে চাঁদা তোলা হতো, সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। তবুও কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কোনোভাবে আমরা কমতে দেখিনি। এখন পর্যন্ত কিন্তু দৃশ্যত কোনো ধরনের প্রভাব শাকসবজির বাজারে, কাঁচামালের বাজারে কোনো ধরনের আমরা প্রভাব দেখিনি। আমরা বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা এই অভিযোগটি করছেন যে সব কিছু সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়ার পরে এখন পর্যন্ত কেন কমছে না, সেই প্রশ্ন তারা রাখছেন। অন্যদিকে আমরা মাছ এবং মুরগির বাজার ঘুরে দেখেছি। মুরগির বাজারে কিছুটা স্বস্তি এসেছে বলা যায়, কারণ মুরগি বাজারে দেশি মুরগির দাম যেখানে আগে বিক্রি হতো দেশি মুরগির 600 থেকে 650 টাকা পর্যন্ত, এখন সেটা 100 টাকা কমে 500 থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 160 টাকা থেকে 170 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা করে। এরকমটাই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে বাজারের ক্রেতাদের যারা এসেছেন তাদের একটা বিষয় তারা
প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যে নতুন সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন যে সরকারটি দায়িত্ব পালন করছে তাদের অনেক চাওয়া রয়েছে, অনেক কিছু তারা চান, তাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার প্রথম যে প্রত্যাশাটি সেটা হচ্ছে তারা আসলে দ্রব্যমূল্যটা যেন কমে যায়, দ্রব্যমূল্য যেন হাতের নাগালে আসে এবং মানুষ যেন সকল শ্রেণীর মানুষ যেন কিনে খেতে পারে, এই পর্যায়ে যেন সবজির দাম এবং সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে আসে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি তুলেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেটির প্রথম পদক্ষেপ হবে আসলে এই বাজার নিয়ন্ত্রণে তাদের আরও একটু কঠোর হওয়া এবং ভোক্তা অভিযান, যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানগুলো চলছে সেটি তারা প্রশংসাও করেছেন। অন্যদিকে তারা প্রশ্নও তুলছেন যে আসলে এত অভিযান হচ্ছে কিন্তু তবুও কেন দাম আসলে কমে আসছে না, সেই প্রশ্ন কিন্তু তারা রেখে যাচ্ছেন। মিতু, আমরা এই মুহূর্তে আমরা ছিলাম রাজধানীর হাতিরপুল বাজার থেকে। সর্বশেষ ধন্যবাদ আপনাকে। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ করেছে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষাকে সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এরই মধ্যে চলমান রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। এদিকে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। উপযুক্ত তথ্য প্রমাণ সহ দোষীদের চিহ্নিত করে সাজা দেয়া সহ একগুচ্ছ দাবি তুলেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।